1986 সালে রাদুগা প্রকাশন থেকে বেরিয়েছিল রবীন্দ্র মজুমদারের অনুবাদে নিকোলাই অস্ত্রোভস্কির বিখ্যাত উপন্যাস ইস্পাত, অর্থাৎ হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড। পরে 1992 সালে এটি পুনঃপ্রকাশ করেন ন্যাশনাল বুক এজেন্সি। তারপর থেকে এই বইটির আরও প্রায় 12টি মুদ্রণ প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। আমরা যারা 80-90-এর দশকে স্কুল কলেজে বামপন্থী আন্দোলনে কখনো না কখনো জড়িয়েছি, এই বই তাদের প্রায় সকলেরই অতি পরিচিত। এমনকি আজও পুজো বা অন্য কোনো উৎসবে বামেরা যে বুক স্টল দেন, এই বইটি তাতে অবশ্যই থাকবে টেবিল আলো করে। কিন্তু কি আছে এই বইতে? রোমা রমলা লিখেছেন, বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন মানুষের জন্ম হয়, সেই মানুষগুলিই হচ্ছে বিপ্লবের মহত্তম শিল্প সৃষ্টি। ইস্পাত সেই নতুন মানুষের সৃষ্টির কাহিনী। বিপ্লবের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বেরিয়ে আসা একদল মানুষ, যাদের একজন এই বইয়ের নায়ক, আমাদের প্রিয় চরিত্র পাভেল কোরচাগিন। গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের ঝুলি থেকে আজ বেরোচ্ছে নতুন উপন্যাসের উপহার, নিকোলাই অস্ত্রোভস্কির উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড এর রবীন্দ্র মজুমদারকৃত বাংলা অনুবাদ ইস্পাত। অনুবাদটি এতই সাবলীল ও ঝরঝরে যে অনেকেই এটাকে একটি মৌলিক বাংলা উপন্যাসই ভাবতেন। উপন্যাসটি বিরাট, সম্ভবত এখন অবধি এই চ্যানেলের দীর্ঘতম উপন্যাস হতে চলেছে এটি। স্বাদেও এটি অন্যগুলির চেয়ে বেশ কিছুটা আলাদা হতে চলেছে বলাই বাহুল্য, যদিও আত্মার দিক থেকে আমি মনে করি আমাদের প্রথম পড়া উপন্যাস তিতাস একটি নদীর নাম এই একই পর্যায়ে। তবে সে মনে হওয়া একান্তই আমার নিজস্ব। আপনাদের কিরকম মনে হয় তা আপনাদের কাছ থেকেই শুনতে চাই, জানতে চাই। উপন্যাসটি আমি পড়ছি ন্যাশনাল বুক এজেন্সি থেকে প্রকাশিত ইস্পাত বইটি থেকে। অবশ্যই এ বই কিভাবে পাবেন তার যাবতীয় সুলুক সন্ধান দেওয়া থাকবে চ্যানেলের বর্ণনার বাক্সে, যেমন থাকে সবসময়। এ বই প্রায় সবার কাছেই হয়তো ইতিমধ্যেই আছে, তবুও যদি না থাকে তবে অবশ্যই শোনার পাশাপাশি কিনুন এবং পড়ুন। আর এখন তাহলে আসুন আর বাক্য ব্যয় না করে শুরু হয়ে যাক রবীন্দ্র মজুমদারের অনুবাদে নিকোলাই অস্ত্রোভস্কির উপন্যাস ইস্পাত, পাঠে আমি রৌহিন। প্রথম খণ্ড, প্রথম অধ্যায়। তোমাদের মধ্যে যারা পরীক্ষা দেবার জন্য ইস্টারের ছুটির আগে আমার বাড়ি এসেছিলে, তারা উঠে দাঁড়াও। কথাটা যিনি বললেন, মোটা সোটা তাঁর দেহের ওপর পাদ্রির আলখাল্লা পরা, গলায় ঝুলছে একটা ভারী ক্রস। তার তীব্র চোখের চাউনিতে গোটা ক্লাসঘরটা স্তব্ধ হয়ে গেল, আর তার ছোট ছোট চোখের কঠিন দৃষ্টি যেন এই ক্লাসের 6টি ছেলেমেয়ের ভেতর পর্যন্ত পুড়ে দিল। 4টি ছেলে, 2টি মেয়ে। উঠে দাঁড়িয়ে এরা আশঙ্কার চোখে তাকালো আলখাল্লা পরা লোকটির দিকে। তোমরা বসো, বললেন পাদ্রীমশাই মেয়ে দুটির দিকে হাত নেড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি বসে পড়ল তারা। ফাদার ভাসিলির চোরা চোখের দৃষ্টি এসে সীমাবদ্ধ হলো বাকি 4 জনের ওপর। তোরা এদিকে আয় দেখি বাছাধনেরা আমার। চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালেন ভাসিলি। পায়ে পায়ে এগিয়ে এলেন গা ঘেঁষাঘেঁষি করে জড়সড় হয়ে দাঁড়ানো ছেলেগুলির দিকে। তোদের এই কজন চ্যাংড়ার মধ্যে কে কে তামাক খাস? তামাক আমরা খাই না ফাদার, ভয় ভয় উত্তর দিল 4 জন। লাল হয়ে উঠল ফাদার ভাসলির মুখ। তামাক খাস না না? শয়তান, আমার কেকের জন্য মেখে রাখা ময়দায় তাহলে তামাক গুঁড়ো মিশিয়ে দিয়ে এসেছিল কে? দেখছি এক্ষুনি তামাক খাস কিনা। দেখি পকেটগুলো তোদের উল্টে দেখা। কই, যা বলছি কর, উল্টে দেখা পকেটগুলো। ছেলেদের মধ্যে 3 জন তাদের পকেট থেকে জিনিসপত্র বের করে টেবিলের উপর রাখতে লাগলো। পাদ্রীমশাই তীক্ষ্ণ দৃষ্টিতে সেলাইয়ের ভাঁজগুলো পরীক্ষা করলেন তামাকের গুঁড়ো পাওয়া যায় কিনা, কিন্তু কিছু না পেয়ে তিনি তাকালেন 4 নম্বর ছেলেটির দিকে। কালো চোখ কিশোর, ধূসর রঙের শার্ট গায়ে, নীল পাতলুনের হাঁটুর কাছটায় পট্টি মেরে সেলাই করা। দাঁড়িয়ে রইলি কেন পুতুলের মতো? প্রশ্নকর্তার দিকে একটা নিঃশব্দ ঘৃণার দৃষ্টি হেনে রাগ চাপা গলায় ছেলেটি বলল, আমার পকেট নেই। পকেট নেই না? আচ্ছা, ভেবেছিস কিছু জানি না আমি? এমন শয়তানি করে কে আমার কেকের জন্য তৈরি ময়দাটুকু নষ্ট করে দিয়েছিল সেদিন?
এবারও তোকে ছেড়ে দেবো ভেবেছিস? না হে ছোকরা, মজাটা টের পাইয়ে দেবো এবার। গতবার তোর মা এসে কাকুতি মিনতি করাতেই তোকে স্কুলে রেখেছিলাম, কিন্তু এবারে আর পার পাবি নে। যা, বেরিয়ে যা। নির্মমভাবে ছেলেটার কান মুচড়ে ধরে ফাদার ভাসিলি তাকে হিঁচড়ে বাইরের বারান্দায় টেনে জোর করে বন্ধ করে দিলেন ক্লাস ঘরের দরজাটা। নিস্তব্ধ, সন্ত্রস্ত ক্লাস ঘর। কেন পাভেল কোর্চাগিনকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো তা ছেলে মেয়েদের মধ্যে কেউই বুঝে উঠতে পারল না, একমাত্র পাভেলের ঘনিষ্ঠ বন্ধু সার্জি ব্রুজাক ছাড়া। একমাত্র সেই দেখেছিল পাভেলকে ফাদার ভাসলির রান্নাঘরে গিয়ে ইস্টার ভোজের কেকের জন্য মেখে রাখা ময়দায় এক মুঠো ঘরে তৈরি তামাক গুঁড়ো মিশিয়ে দিতে। ওরা ছজন ক্লাসের পিছিয়ে পড়া ছেলে মেয়ে তখন ফাদার ভাসিলির কাছে আরেকবার পরীক্ষা দেবার জন্য গিয়ে তার আসার অপেক্ষায় ছিল। বিতাড়িত পাভেল স্কুল বাড়ির সিঁড়ির শেষ ধাপটায় এসে বসল। বিষণ্ণ মনে ভাববার চেষ্টা করলো মা তার মুখে ঘটনাটা শুনে কি বলবে। গরিব মা তার, আবগারি দারোগার বাড়ি রাঁধুনির কাজে সকাল সন্ধে কঠিন পরিশ্রম করতে হয় তাকে। কান্নায় গলা বন্ধ হয়ে এলো পাবেলের। কি করবে সে এখন? এই হতভাগা পাদ্রিটার জন্যই এই কাণ্ড। কেকের ময়দায় তামাক গুঁড়ো মিশিয়ে দেবার দুর্বুদ্ধিটা কোথা থেকে যে এসে ভর করেছিল তার মাথায়। মতলবটা জুগিয়েছিল ওই সার্জিটাই। আয়, বুড়ো ঘাগিটাকে একটু জব্দ করি, বলেছিল সার্জি, আর তাই ওরা করেছিল কাজটা। আর এখন কিনা সার্জিটা পার পেয়ে গেল আর পাভেলকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে হয়তো। ফাদার ভাসিলির সঙ্গে তার শত্রুতা অনেক দিনের। ব্যাপারটার শুরু যেদিন থেকে মিশকা লেপচুকভের সঙ্গে মারামারি করার শাস্তি হিসেবে পাভেলকে ছুটির পরে স্কুলে আটকে রাখা হয়। খালি ক্লাস ঘরে যাতে সে দুষ্টুমি করতে না পারে তার জন্য মাস্টারমশাই তাকে একটা দ্বিতীয় শ্রেণীর ক্লাস ঘরে, যেখানে পড়ানো হচ্ছিল, সেইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেন। পেছনের একটা জায়গায় বসেছিল পাভেল, কালো কুর্তা গায়ে, হাড় জিরজিরে ছোটখাটো মাস্টারমশাইটি তখন পৃথিবী আর গ্রহ তারকা সম্পর্কে বলছিলেন। পৃথিবীর বয়স কোটি কোটি বছর, আর তারাগুলো সব এক একটা পৃথিবীর মতোই। একথা শুনে তো পাভেলের মুখ হাঁ হয়ে গিয়েছিল অবাক বিস্ময়। শুনতে শুনতে পাভেলের এতই চমক লেগে গিয়েছিল যে আরেকটু হলেই সে দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলেই ফেলেছিল আর কি, কিন্তু বাইবেলে তো তা বলে না। কিন্তু পাছে আরো কিছু শাস্তি কপালে জোটে, এই ভয় সে কিছু বলেনি। পাদ্রীমশাই বাইবেলের পরীক্ষায় তাকে বরাবর পুরো নম্বর দিয়ে এসেছেন। প্রার্থনার শ্লোকগুলো পাভেলের প্রায় সবই মুখস্থ, বাইবেলের পূর্বভাগ আর উত্তরভাগও তাই। সপ্তাহের কোন দিনে ঈশ্বর কোন জিনিসটি সৃষ্টি করেছেন সে সব ঠিকঠাক জানা আছে তার। ফাদার ভাসিলির কাছে গিয়ে ব্যাপারটার ফয়সালা করবে বলে সে মনে মনে ঠিক করলো। পরের ক্লাসেই পাদ্রী মশাইয়ের জুত করে চেয়ারে বসবার আগেই পাভেল হাত তুলল। বলবার অনুমতি পেয়েই সে উঠে দাঁড়ালো। ফাদার, দ্বিতীয় শ্রেণীতে মাস্টার মশাই বলছিলেন পৃথিবীর নাকি কোটি কোটি বছর বয়স, কিন্তু বাইবেলে তো বলে ৫,০০০। ফাদার ভাসিলির কর্কশ চিৎকারে কথা বন্ধ হয়ে গেল তার। কি বললি রে শয়তান? এই বুঝি তোর বাইবেল শেখা হচ্ছে? কি যে ব্যাপারটা ঘটলো তা ভালো করে বুঝবার আগেই পাদ্রীমশাই পাভেলের কান ধরে দেয়ালে তার মাথাটা ঠুকে দিতে লাগলেন। কয়েক মিনিট পরে ভয় আর যন্ত্রণায় আড়ষ্ট পাভেল দেখতে পেল যে সে বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মাও সেবার তাকে খুব বকাঝকা করেছিল। পরের দিন সে গিয়ে ফাদার ভাসিলিকে আকুতি মিনতি করে বলেছিল পাভেলকে স্কুলে ফিরিয়ে নিতে। সেই দিন থেকে পাভেল মনে প্রাণে পাদ্রিকে ঘৃণা করে, ঘৃণা করে আর ভয় করে। অন্যায়ের বিরুদ্ধে এটা তার কিশোর হৃদয়ের বিদ্রোহ, তা সে অন্যায় যতই সামান্য হোক না কেন। বিনা কারণে এই মার খাবার জন্য সে পাদ্রীমশাইকে ক্ষমা করতে পারেনি। ফলে সে হয়ে উঠেছে গম্ভীর, মনে মনে তিক্ত বিরক্ত। তারপর থেকে ফাদার ভাসিলির কাছ থেকে পাভেল নানান লাঞ্ছনা ভোগ করে আসছে। সর্বদাই তাকে ক্লাস ঘর থেকে বের করে দেন পাদ্রীমশাই। যৎসামান্য ত্রুটির জন্য তিনি তাকে ঘরের কোণে দাঁড় করিয়ে রাখেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। কখনো তাকে পড়া জিজ্ঞেস করেন না। তার ফলে ইস্টারের ছুটির আগের দিন ক্লাসের লেখাপড়ায় পিছিয়ে পড়া ছেলেদের সঙ্গে পাভেলকে
পাদ্রী মশাইয়ের বাড়ি যেতে হয়েছিল আরেকবার পরীক্ষা দেবার জন্য। সেখানেই সেদিন রান্নাঘরে গিয়ে সে কেক তৈরির জন্য মেখে রাখা ময়দায় তামাকের গুঁড়ো মিশিয়ে দিয়ে এসেছিল। ব্যাপারটা কেউ দেখেনি, তবু পাদ্রীটা ঠিক ধরেছে দোষটা কার। শেষ পর্যন্ত ক্লাস শেষ হলো, ছেলেমেয়েরা দল বেঁধে বাইরে এলো, ভিড় জমিয়ে তুলল পাভেলকে ঘিরে। পাভেল বিষণ্ণ আর গম্ভীর। সার্জি ব্রুজাক শুধু পেছনে থেকে গিয়েছিল ক্লাস ঘরে। তার মনে হচ্ছিল সেও অপরাধী, কিন্তু বন্ধুকে সাহায্য করার মতো তার কিছু করার নেই। মাস্টার মশাইদের ঘরের খোলা জানালাটার ফাঁকে হেডমাস্টার ইয়েফ্রেম ভাসিলিয়েভিচ তার মাথাটা বের করে হাঁক দিলেন, খোরচাগিনকে এক্ষুনি পাঠিয়ে দাও আমার কাছে। চমকে দাঁড়িয়ে উঠল পাভেল হেডমাস্টারের জলদগম্ভীর স্বরে। তারপর দুরু দুরু বুকে এগিয়ে গেল হুকুম তামিল করতে। রেল স্টেশনের খাবারের দোকানের মালিক, সেই ফ্যাকাশে আর মধ্যবয়সী লোকটা, তার বিবর্ণ চোখ তুলে একটু দেখে নিল পাভেলকে। বয়স কত এর? 12। আচ্ছা বেশ, থাকুক এখানে। মাসে 8 রুবল আর কাজের দিনে খেতে পাবে। একদিন অন্তর এক নাগাড়ে 24 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু ছিচকেমি চলবে না, মনে থাকে যেন। আগে না কর্তা, চুরি চামারি করবে না ও, সেজন্য আমি দায়ী থাকলাম। মা তাকে তাড়াতাড়ি আশ্বাস দিয়ে বলল ভয় ভয়। আজ থেকেই কাজে লাগুক, হুকুম দিল রেস্তোরাঁর মালিক। পয়সা নেবার জায়গাটার পেছনে মেয়েটিকে বলল, জিনা, ছেলেটিকে রান্নাঘরে নিয়ে যাও। ফ্রোসিয়াকে বলো গ্রীষ্কার জায়গায় একে কাজে লাগাতে। মাংস কাটছিল মেয়েটা। ছুরিটা নামিয়ে রেখে পাভেলের দিকে মাথা নেড়ে এগিয়ে গেল হলঘর পার হয়ে এক পাশের একটা দরজার দিকে, যেখানে থালা বাটি ধোয়া মাজা হয়। পাভেল চলল তার পিছু পিছু। তার মা তাড়াতাড়ি এগিয়ে এসে তার কানে কানে বলল, দেখিস পাবলুস্কা, লক্ষ্মী ছেলে, ভালো করে কাজ করিস বাবা, নিন্দের ভাগী হোসনে। বিষণ্ণ চোখে মা তাকিয়ে রইল তার যাওয়ার দিকে, তারপর চলে এলো। বাসনপত্তর ধোবার ঘরে পুরো দমে কাজ চলছে। টেবিলের উপর স্তূপীকৃত হয়ে আছে থালা, কাঁটা চামচ, ছুরি। জনকতক মেয়ে কাঁধে ঝোলানো তোয়ালে দিয়ে সেগুলো মুছে নিচ্ছে। পাভেলের চেয়ে অল্প কয়েক বছরের বড়, ঝাঁটার মতো ঝাঁকড়া আর লাল চুলওয়ালা একটি ছেলে তদবির করছিল দুটো বিরাট সামোভার, যাতে সবসময় চা গরম রাখা হয়। একটা বড় পাত্রে জল ফুটছে, তারই মধ্যে ডিশগুলো ধোয়া হচ্ছে, আর বাষ্পে ভরে গেছে বাসনপত্র ধোবার ঘরটা। প্রথমে তাই পাভেল মেয়েদের মুখগুলো দেখতে পায়নি। অনিশ্চিতভাবে সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কেউ তাকে বলে দেবে কি করতে হবে না হবে সেই অপেক্ষায়। ডিশ ধুচ্ছিল একটি মেয়ে। কাছে গিয়ে জিনা তার কাঁধে হাত রাখল। এই যে ফ্রোসিয়া, গ্রীষ্কার জায়গায় এই নতুন ছেলেটিকে নেওয়া হলো, কি করতে হবে ওকে বলে দাও। তারপর সে ফ্রোসিয়া বলে যাকে ডেকেছিল তাকে দেখিয়ে পাভেলকে বলল, ও এখানকার কাজকর্ম চালায়, কি করতে হবে তা ওই তোমাকে বলে দেবে। বলেই জিনা ঘুরে চলে গেল খাবার হল ঘরে। আচ্ছা, মৃদু গলায় বলে পাভেল প্রশ্নভরা চোখে তাকালো ফ্রোসিয়ার দিকে। কপালের ঘাম মুছে ফ্রোসিয়া তাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখল, যেন যাচাই করে নিল মনে মনে। তারপর কনুইয়ের উপর ভাঁজ খুলে পড়া জামার হাতাটা গুটিয়ে নিয়ে গভীর আর আশ্চর্য রকম মিষ্টি গলায় বলল, কাজটা বিশেষ কিছু না খোকা, কিন্তু খাটতে হবে তোমায় সমস্তক্ষণ। সকালবেলায় গরম করতে হবে ওই তামার পাত্রটা, সমস্তক্ষণ গরম রাখতে হবে ওটাকে, যাতে সব সময় ফুটন্ত জল পাওয়া যায়। তাছাড়া কাঠ কেটে রাখতে হবে, সামোভারগুলোরও তদবির করতে হবে। কাঁটা চামচ আর ছুরিগুলো মাঝে মাঝে তোমায় ধুয়ে দিতে হবে, এঁটো কাটাগুলো পরিষ্কার করতে হবে। অনেক কিছুই করতে হবে খোকা। ফ্রোসিয়ার উচ্চারণের ভঙ্গিটা কস্ত্রমা অঞ্চলের লোকেদের মতো, আকারগুলো টানা টানা। তার কথা বলার ভঙ্গি, গরমে লাল হয়ে ওঠা মুখ, ছোট অল্প বোঁচা নাক, পাভেলের বেশ ভালো লাগলো। দিব্যি মেয়েটি, সিদ্ধান্ত করলো পাভেল। তারপর লজ্জা কাটিয়ে উঠে জিজ্ঞেস করলো, এখন কি করতে হবে আমায় মাসি? একদমক উচ্চকিত হাসি হেসে উঠল ডিশ ধোয়া মেয়েরা। ও মা, ফ্রোসিয়া এক বোনপো জুটিয়ে এনেছে দেখ। সবচেয়ে বেশি কৌতুকের হাসি হাসল ফ্রোসিয়া নিজে। বাষ্পের ধোঁয়ায় পাভেল লক্ষ্য করেনি ফ্রোসিয়া অল্প বয়সী মেয়ে, 18 বছরের বেশি তার বয়স নয়। ঘাবড়ে গিয়ে
পাভেল সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো, কি করতে হবে আমায় এখন? ছেলেটি শুধু চুমকুড়ি কাটলো, মাসিকে জিজ্ঞেস করা, বলে দেবে সব, আমি চলি, বলেই সাঁ করে বেরিয়ে গেল রান্নাঘরের দিককার দরজাটা দিয়ে। ডিশ ধুচ্ছিল যারা, তাদের মধ্যে একজন মধ্যবয়সী মেয়ে ডাক দিল, এদিকে এসো, কাঁটা চামচগুলো মুছে ফেলতে হাত লাগাও। অন্যদের ধমক দিয়ে বলল, এই হাসাহাসি বন্ধ কর, এমন কিছু হাসির কথা বলেনি ছেলেটা। এই যে এটা নাও। পাভেলের দিকে একটা ডিশ মোছার ছোট্ট তোয়ালে এগিয়ে দিল সে। একটা দিক দাঁতে চেপে অন্য দিকটা টান করে ধরো। এই নাও কাঁটা চামচটা, কাঁটার ফাঁকে তোয়ালেটা ঢুকিয়ে চালাচালি করে নাও, দেখো যেন ময়লা টয়লা লেগে না থাকে। এ ব্যাপারে এখানে এদের বড় কড়া নজর। খদ্দেররা সব সময় কাঁটা চামচগুলো পরখ করে দেখে, এক কণা ময়লা পেলেই দারুণ গন্ডগোল বাঁধাবে, আর গিন্নি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে এক মুহূর্তে। গিন্নি? পাভেল প্রতিধ্বনি করল, আমাকে কাজে লাগালো যে কর্তা, তাকেই তো মালিক বলে ভেবেছিলাম। হেসে উঠল মেয়েটা, না রে খোকা, কর্তাটি শুধু ঘর সাজানো আসবাব গোছের, আসল মালিক হলেন গিন্নিটি। আজ এখানে নেই, দুদিন কাজ করো এখানে, নিজেই সব দেখতে পাবে। বাসন ধোবার দরজাটা খুলে গেল। ময়লা ডিশে স্তূপীকৃত বারকোষগুলো নিয়ে তিনজন ওয়েটার ঢুকলো। তাদের মধ্যে কাঁচ চওড়া, টেরা চোখ, চৌকস আর ভারী জোয়ান একজন বলল, এই একটু তাড়াতাড়ি করো বরং, 12টার গাড়ি যে কোনো মুহূর্তে এসে পড়বে, আর এদিকে তোমরা কিনা নিটপিট লাগিয়েছো। পাভেলকে দেখে জিজ্ঞেস করলো, এটি আবার কে? ও নতুন লাগলো কাজে, বলল ফ্রোসিয়া। ও নতুন কাজে লাগলো বুঝি? বেশ বেশ, শোনো খোকা। পাভেলের কাঁধে ভারী হাতটা দিয়ে তাকে সামাভারগুলোর দিকে ঠেলে নিয়ে এসে বলল, এই দুটো যাতে সব সময় ফুটতে থাকে সেদিকে লক্ষ্য রাখা তোমার কাজ। এই দেখ, একটা গেছে নিবে, আরেকটাও নিবন্ত। আজকের মতো কিছু আর বলবো না, কিন্তু কাল যদি ফের এরকমটা হয় তাহলে একটি চড় খাবে, বুঝলে? একটাও কথা না বলে পাভেল সমভারগুলো নিয়ে কাজে লেগে গেল। তার শ্রম জীবন আরম্ভ হলো এইভাবে। প্রথম এই কাজের দিনটির মতো আর কোনোদিন পাপকা এত খাটেনি। এটুকু বুঝেছিল যে এটা বাড়ি নয়, যেখানে মার কথা না শুনলেও পার পেয়ে যাবে। কথা মতো কাজ না করলে কপালে যে দুঃখ আছে সেটা ওই টেরাচোক ওয়েটারটা বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছিল। চিমনির মুখে উঁচু বুটজোড়ার একটা ধরে হাঁপড়ের মতো চালিয়ে দিল পাভেল। অল্পক্ষণের মধ্যেই পেট মোটা বড় বড় সমভারগুলির মধ্যে থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোতে লাগলো। ময়লা জলের পাত্রটা তুলে নিয়ে ছুটল জঞ্জাল জড়ো করবার জায়গাটার দিকে। জল ফোটার পাত্রটার নিচে জ্বালানি কাঠ গুঁজে দিল। ডিশ মোছার ভিজে তোয়ালেগুলো সমভারগুলোর গায়ে মেলে মেলে শুকিয়ে দিল। এক কথায় বলতে গেলে যা যা করতে বলা হলো সবই করলো। অনেক রাত্রে ক্লান্ত পাভেল ঢুকলো গিয়ে রান্নাঘরে। তার পেছনে বন্ধ হয়ে আসা দরজাটার দিকে তাকিয়ে ডিশ ধোয়া মেয়েদের মধ্যে সেই মধ্যবয়সী অ্যানিসিয়া মন্তব্য করলো, অদ্ভুত ছেলেটা, পাগলের মতো ছোটাছুটি করছে দেখো। কাজের ছেলে বলেই ওকে কাজে লাগানো হয়েছে নিশ্চয়ই। ভালো কাজ করছে, বলল ফ্রোসিয়া, তাড়া দিতে হয় না, শিগগিরই মিয়ে আসবে, মত প্রকাশ করলো লুসা। প্রথম প্রথম সবাই খুব খাটে। একটা গোটা রাত্রি খাড়া দাঁড়িয়ে থাকার পর পরের দিন সকাল 7টায় অত্যন্ত ক্লান্ত দেহে পাভেল ফুটন্ত সমভার দুটো জিম্মা করে দিল তার জায়গায় যে ছেলেটি কাজে এসেছে তাকে। গোলগাল মুখ এই ছেলেটার চাউনিতে একটা বিশ্রী ভাব আছে। ফুটন্ত সমভারগুলোকে পরখ করে সব ঠিক আছে দেখে নিশ্চিত হবার পর সে তার পকেটে হাত দুটো ঢুকিয়ে নিয়ে উপরওয়ালার অবজ্ঞা মেশানো ভঙ্গিতে দাঁতের ফাঁকে থুতু ফেলল। বর্ণহীন চোখে পাভেলকে বিঁধে হুকুমের স্বরে বলল, আচ্ছা শোনো হে পোটানাক ছোঁড়া, কাল ঠিক 6টায় কাজে হাজির থাকা চাই, বুঝলে? 6টায় কেন? জিজ্ঞেস করলো পাফটা। কাজের সময় বদলিত হয় 7টায় নাকি? কাজ বদলির সময় নিয়ে তোমার মাথা কামাতে হবে না, 6টায় হাজির থাকবে। বেশি বক বক করবি তো মুন্ডুটা গুড়িয়ে দেবো। আস্পর্ধা দেখো না, আজই কাজে লেগে এর মধ্যেই কিনা ওস্তাদি মারতে এসেছে। ডিশ ধোয়া মেয়েদের সবেমাত্র কাজের সময় শেষ হয়েছে। তারা কৌতূহলের সঙ্গে এই ছেলে দুটির মধ্যে কথাবার্তা শুনছিল। এই ছেলেটার ধমক দেওয়া গলার স্বর আর ঝগড়াটে ধরন ধারণে রেগে গেছে পাভেল। প্রতিপক্ষের দিকে এক পা এগিয়ে এসে মুঠো পাকিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় নতুন পাওয়া চাকরিটা হারাবার ভয় থেমে গেল সে। রাগে মুখ কালো করে বলল, বেশি চেঁচাস নে, থাম, মুখ সামলে কথা বলবি,
নইলে টের পাইয়ে দেবো মজাটা। কাল 7টায় আসবো আমি। আর মনে রাখিস, হাত চালাতে আমিও কম যাই না। দেখবি নাকি? আসবি তো চলে আয়। পাভেলের ক্রুদ্ধ ভঙ্গি দেখে আশ্চর্য হয়ে তার প্রতিপক্ষ গুটিয়ে নিল নিজেকে জল ফোটার পাত্রটার পেছনে। এতটা শক্ত পাল্টা জবাব সে আশা করেনি। আচ্ছা, দেখা যাবে, বিড়বিড় করে বলল সে। চাকরির প্রথম দিনটা ভালোই ভালোই কেটেছে। কাজের শেষে এই যে ছুটি, এর মধ্যে কোনো ফাঁকি নেই। এরকম একটা মনোভাব নিয়েই পাভেল তাড়াতাড়ি চলেছে বাড়ির দিকে। এখন থেকে সেও তো শ্রমজীবী, কেউ আর তাকে পরগাছা বলে দোষ দিতে পারবে না। কাঠচেরা কারখানার এবড়ো খেবড়ো বাড়িটার ওপর ইতিমধ্যেই সূর্য উঠে আসছে। একটু বাদেই লেসচিনস্কিদের বাগান বাড়িটার পেছনে পাভেলদের ছোট্ট বাড়িটা দেখা দেবে। মা নিশ্চয়ই এইমাত্র উঠেছে, আর আমি এই কাজ সেরে বাড়ি ফিরছি। ভাবতে ভাবতে আর শীষ দিতে দিতে জোরে পা চালালো পাভেল। স্কুল থেকে বের করে দেওয়াটা খুব মন্দ হয়নি দেখছি। হতভাগা পাদ্রিটা তো এক মুহূর্ত শান্তি দিত না আমায়। চুলাই যাক বেটা এখন। বাড়ি পৌঁছে বেড়াটা খুলল পাভেল। আর ওই গোলমুখোটা, ওর মুখে ঠিক ঝাড়বো একটা ঘুষি। আঙিনায় মা সামোভারটায় আগুন ধরাতে ব্যস্ত ছিল। পাভেলকে আসতে দেখে মুখ তুলে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কিরে, কেমন? দিব্যি, বলল পাভেল। মা আরো কি যেন বলতে যাচ্ছে, এমন সময় খোলা জানলাটা দিয়ে পাভেল তার দাদা আর্তেমের চওড়া পিঠের দিকটা দেখতে পেল। আর্তেম এসেছে বুঝি? ব্যস্ত হয়ে সে জিজ্ঞেস করল। হ্যাঁ, কাল রাতে এসেছে। ও থাকবে এখন এখানে, রেল কারখানায় কাজ করবে। একটু ইতস্তত করে সে সামনের দরজাটা খুলল। দরজার দিকে পেছন ফিরে টেবিলের ধারে বসেছিল আর্টেম। পাভেল ঢুকতে বিরাট দেহটা ঘুরিয়ে সে তার কালো ঘন ভুরুর নিচে দুই চোখের গম্ভীর দৃষ্টিতে তাকালো পাভেলের দিকে। এই যে তামাকু ছোড়া এসে গেছে। তারপর চলছে কেমন? কথাবার্তাটা কোন দিকে মোড় নেবে আন্দাজ করে শঙ্কিত হয়ে উঠল পাভেল। আর্তেম সবই জেনে বসে আছে দেখছি। মনে মনে ভাবল, দুর্ভোগ আছে দেখছি কপালে, কি আর করা যাবে। কিন্তু আর্তেমের বকাঝকা করার ইচ্ছে আছে বলে মনে হলো না। টুলটার ওপর বসে টেবিলের কনুইয়ে ভর রেখে পাভেলকে লক্ষ্য করতে লাগলো কৌতুক আর বিদ্রুপ মেশানো চাউনিতে। তাহলে তুই তো পাশ করে বেরিয়ে এলি দেখছি ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ? এখন থেকে তাহলে এঁটো কাটা সাফ করা নিয়েই থাকবি, কি বল? মেঝে একটা ফাটলের দিকে এক দৃষ্টে তাকিয়ে একটা পেরেকের মাথা লক্ষ্য করতে থাকলো পাভেল। টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে আর্টেম চলে গেল রান্নাঘরটায়। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাভেল ভাবে, যাক, মারধর করবে না বলেই মনে হচ্ছে। পরে চা খেতে খেতে আর্টেম পাভেলকে স্কুলের সমস্ত ঘটনাটা জিজ্ঞেস করলো। যা যা ঘটেছিল সবই বলল পাভেল। মা দুঃখিতভাবে বলল, বড় হয়ে যদি এমন বেয়ারা হয়ে উঠিস তাহলে কি হবে তোর? কি করব তোকে নিয়ে? কার মতো যে হলি তাই ভাবি। হায় ভগবান, কি ভোগানটাই না ভোগাচ্ছে আমায় ছেলেটা, অভিযোগ করলো মা। খালি বাটিটা ঠেলে দিয়ে পাভেলের দিকে ফিরে বলল আর্টেম, আচ্ছা শোনো ভাই, যা হয়ে গেছে তার আর কোনো চারা নেই, কিন্তু এখন থেকে খেয়াল রেখো, ভালো করে কাজ করতে হবে। ওসব বাঁদরামি চলবে না। এখান থেকে যদি তাড়িয়ে দেয় তাহলে ধোলাই দেবো তোমায় এক চোট। মনে থাকে যেন, মাকে যথেষ্ট কষ্ট দিয়েছ, সব সময় একটা গোলমাল পাকাতেই আছো দেখছি। ওসব আর চলবে না। এখানে বছর খানেক কাজ করা হলে পর চেষ্টা করব যাতে তোকে আমাদের ডিপোয় শিক্ষানবিশ হিসেবে নেওয়া হয়। জীবনভর খাবার দোকানের এঁটো ময়লা পরিষ্কার করে তো আর চলবে না, একটা কিছু কাজ শিখতে হবে। এখন তোর বয়স খুব কম, দেখব বছর খানেক বাদে কি করা যায় না যায়। নিতেও পারে তোকে হয়তো। আমি তো এখন এখানেই কাজ করছি, মাকে আর কাজের জন্য যেতে হবে না। যথেষ্ট খেটে মরেছে মা, যত সব শুয়োরগুলোর জন্য ঝিগিরি করে। তোকে মানুষ হতে হবে পাপ্পা, শুধু এইটে খেয়াল রাখিস। দাঁড়িয়ে উঠল আর্টেম। তার বিশাল দেহটার তুলনায় ঘরের অন্য সবকিছুকে যেন নেহাত খাটো দেখালো। চেয়ারে ঝোলানো কুর্তাটা গায়ে দিয়ে মাকে বলল, ঘণ্টাখানেকের জন্য আমাকে একবার বেরোতে হবে। একটু ঝুঁকে দরজাটা পেরিয়ে চলে গেল সে। জানলার পাশ দিয়ে বেড়ার কাছে যেতে যেতে ভেতরে তাকিয়ে পাভেলকে বলল, একজোড়া বুট জুতো আর একটা ছুরি এনেছি তোর জন্য, মা তোকে দেবে এখন। স্টেশনের খাবার দোকানটা দিন রাত্রি খোলা থাকে। 6টা আলাদা আলাদা রেল লাইন এসে মিশেছে এই জংশনে। সর্বদাই লোকের ভিড়ে জমজমাট স্টেশনটা।
কেবল রাত্রিবেলায় দুটো ট্রেন আসার ফাঁকে একসময় ২-৩ ঘন্টার জন্য জায়গাটা কিছুটা শান্ত হয়ে আসে। চতুর্দিকে শখানেক ট্রেন চলাচল করে এই স্টেশনের ওপর দিয়ে। যুদ্ধ সীমান্তের একদিক থেকে অন্যদিকে যায়, হাজার হাজার আহত আর পঙ্গু মানুষ ফিরিয়ে আনে। একঘেয়ে ধূসর সামরিক উর্দি পরা নতুন নতুন মানুষের নিরবচ্ছিন্ন স্রোত বয়ে নিয়ে যায়। ২ বছর কাজ করা হলো এখানে পাভেলের। এই ২ বছরে সে বাসন ধোবার ঘর আর রান্নাঘর ছাড়া আর কিছুই দেখেনি। নিচুতলার রান্নাঘরের এই গোটাকুড়ি কর্মী দম বন্ধ করে কাজ করে। খাবার ঘর আর রান্নাঘরের মধ্যে ১০ জন ওয়েটার অনবরত হুড়মুড়িয়ে আসে যায়। পাভেল ৮ রুবল থেকে ১০ রুবল পাচ্ছে এতদিনে। এই ২ বছরে সে লম্বায় আর চওড়ায় বেড়েছে, অনেক কিছু ঝক্কিও গেছে তার উপর দিয়ে। ৬ মাস পাভেল রান্নাঘরের সাহায্যকারী হিসেবে কাজ করেছে, কিন্তু তাকে আবার ফেরত পাঠানো হয় বাসন ধোবার ঘরে। সর্বশক্তিমান বড় রাঁধুনি তাকে অপছন্দ করে। কি জানি, বলা যায় না। বেশি বেশি ঘুষি টুসি মারলে আবার কখন হয়তো গোয়ার ছোঁড়াটা ছুরি টুরি মেরে বসবে। সত্যি পাভেলের দারুণ রাগী মেজাজের জন্য তার চাকরিটা অনেক আগেই চলে যেত। যায়নি যে সে শুধু ওর পরিশ্রম করবার নিদারুণ ক্ষমতার জন্য। অন্য যে কোনো কর্মীর চেয়ে সে বেশি পরিশ্রম করতে পারে, ক্লান্ত বলে মনে হয় না কখনো। যেসব সময় খাবার ঘরে সবচেয়ে বেশি ভিড় জমে, ও তখন ডিশ ভর্তি বারকোষগুলো নিয়ে এক এক লাফে ৪-৫টা সিঁড়ি পার হয়ে ঝড়ের বেগে ছোটাছুটি করে। রাত্রিবেলায় যখন রেস্তোরাঁর হলঘর দুটোয় গোলমাল থেমে আসে, ওয়েটাররা তখন জমা হয় রান্নাঘরের ভাঁড়ারগুলোয়। উদ্দাম আর অবাধ তাসবাজি শুরু হয়ে যায়। অনেক টাকার সব ব্যাংক নোট হাত বদল হতে দেখেছে পাভেল একাধিকবার। আশ্চর্য হয়নি সে এত টাকার ছড়াছড়ি দেখে। পাভেল জানে প্রতি শিফটে এক একজন ওয়েটার মোট ৩০ থেকে ৪০ রুবল পায় বকশিসের ওই ১ রুবল আর আধ রুবল মিলিয়ে। এই টাকাটা তারা পরে খরচ করে মদ খেয়ে আর জুয়ো খেলে। ঘৃণা করে এদের পাভেল। হতভাগা শুয়োর যত সব, মনে মনে ভাবে সে। আমাদের আর্টেম, প্রথম শ্রেণীর ওস্তাদ কারিগর, সে কিনা সর্বসাকুল্যে পায় মাসে ৪৮ রুবল, আর আমি পাই ১০, আর এরা এই সব টাকাটা একদিনে খুইয়ে ফেলে। শুধু খাবারের থালাগুলো বয়ে নিয়ে যায় আর আসে, তাতেই এত। তারপরে সবটা উড়োয় মদে আর তাসে। পাভেলের কাছে তার মালিকদের মতোই এই ওয়েটাররাও এক ভিন্ন আর শত্রুভাবাপন্ন জগতের লোক। এখানে তো এই শুয়োরগুলো হুজুরে হাজির হয়ে থাকে সবসময়, আর ওদিকে এদের বউ ছেলেগুলো শহরে চলাফেরা করে যেন কতই বড় লোক। মাঝে মাঝে ওরা ওদের বউদের আর ছেলেদের এখানে নিয়ে আসে। ছেলেদের গায়ে থাকে কেতাদুরস্ত স্কুলের উর্দি পরা। বউগুলো ওদের ভালোই খায় দেয়, তাই বেশ হৃষ্টপুষ্ট আর কোমল শরীর। যেসব ভদ্রলোকেদের ওরা খাবার জোগান দেয়, তাদের চেয়ে এদের পয়সা বেশি, বাজি রেখে বলতে পারি, ভাবে পাভেল। রাত্রে রান্নাঘর কিংবা ভাঁড়ার ঘরের অন্ধকার কোণে যেসব ঘটনা ঘটে, তা দেখেও আর ছেলেটা ইদানিং মনে আঘাত পায় না। খুব ভালো করেই ও জানে যে ডিশ ধোবার কিংবা খদ্দেরদের মদ জোগাবার কাজে যেসব মেয়েরা আছে, তাদের বেশি দিন চাকরি থাকবে না যদি তারা এখানে যারা খবরদারি করে তাদের কাছে নিজেদের বিকিয়ে না দেয়। যা কিছু অনাবিষ্কৃত আর নতুন, তার দিকেই পাভেল সাগ্রহে এগিয়ে যায়। এখানে জীবনের গভীরতম তলদেশ পর্যন্ত সে এক চোখে দেখে নিয়েছে কুৎসিত যে গর্তটার একেবারে শেষ প্রান্ত থেকে পাঁকে ভরা নর্দমার পচা ভ্যাপসা গন্ধের ঢেউ উঠে আসছে। রেল কারখানায় ভাইকে শিক্ষানবিশ হিসেবে ঢুকিয়ে নিতে পারেনি আর্টেম। ১৫ বছরের কম বয়সী কাউকে সেখানে নেওয়া হয় না, কিন্তু পাভেল ওই কয়লার কালি পড়া ইটের বাড়িটার দিকে আকৃষ্ট হয়েছে। কবে যে এই খাবারের দোকানটা থেকে বেরিয়ে আসতে পারবে, তারই আশায় সে দিন গুনছে। কারখানায় সে প্রায়ই গিয়ে আর্টেমের সঙ্গে দেখা করে, তার সঙ্গে ঘুরে ঘুরে গাড়িগুলো দেখে, পারলে তার কাজে সাহায্য করে। ফ্রোসিয়া চলে যাবার পর থেকে তার বড় একা ঠেকে। হাসি খুশি আর আমোদে এই মেয়েটা চলে যাবার পর পাভেল আরো বেশি করে অনুভব করেছে ফ্রোসিয়ার সঙ্গে তার বন্ধুত্বটা কতখানি গাঢ় হয়ে উঠেছিল। আজকাল সকালে বাসন ধোবার ঘরটায় এসে পাভেল সেখানে উদ্বাস্তু মেয়েগুলির তীক্ষ্ণ গলায় ঝগড়া শোনে, আর একটা একাকিত্ব আর শূন্যতার বোধ যেন তাকে কুড়ে কুড়ে খায়। একদিন রাত্রে বয়লারে আগুন দিতে দিতে খোলা চুল্লিটার সামনে পাভেল বসে আছে শিখাগুলির দিকে আর চোখে তাকিয়ে। উনুনের আঁচে বেশ আরাম পাচ্ছে।
বাসন ধোবার ঘরটায় সে একা। আপনার থেকেই ফ্রোসিয়ার কথা এসে গেল পাভেলের মনে। কিছুদিন আগে একটা দৃশ্য ভেসে উঠল তার মনের পটে। শনিবার রাত্রে কাজের বিরতির সময়টুকুতে পাভেল রান্নাঘরের দিকে সিঁড়ি বেয়ে নামছে। এমন সময় কৌতূহলী হয়ে সে জ্বালানি কাঠের একটা স্তূপ বেয়ে উঠে নিচু তলার ভাড়ার ঘরটার দিকে তাকালো, যেখানে জুয়ারিরা সাধারণত জড়ো হয়। পুরো দমে খেলা চলছে। জালিভানভ তখন বাজি জিতছে, তার মুখ উত্তেজনায় লাল। ঠিক সেই সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ঘুরে তাকিয়ে প্রখোস্কাকে দেখে পাভেল সিঁড়ির নিচে সেদিয়ে গেল, যাতে ও রান্নাঘরে ঢুকে যায়। সিঁড়ির নিচে অন্ধকার, তাই প্রখোস্কা তাকে দেখতে পেল না। সিঁড়ির বাঁকটা যখন সে ঘুরছে, তখন পাভেল তার চওড়া পিঠ আর বিরাট মাথাটা দেখতে পেল। ঠিক সেই সময় কে যেন হালকা পায়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো ওয়েটারটার পিছু পিছু। একটা পরিচিত গলার ডাক শুনতে পেল পাভেল, দাঁড়াও প্রখোস্কা। প্রখোস্কা থেমে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ির উপর তাকালো। কি চাই? খেঁকিয়ে উঠল সে। পায়ের শব্দটা নেমে আসতেই ফ্রোসিয়াকে দেখা গেল। ওয়েটারটার হাত চেপে ধরল সে। ভাঙা আর রুদ্ধস্বরে সে বলল, লেফটেন্যান্ট তোমায় যে টাকাটা দিয়েছে সেটা কই প্রখোস্কা? হাতটা ছিনিয়ে নিয়ে প্রখোস্কা বলল, কিসের টাকা? তোমাকে তো দিয়েছি টাকাটা, নাকি দিইনি? তীক্ষ্ণ আর ভয়ঙ্কর তার গলার স্বর। কিন্তু ও তো তোমায় 300 রুবল দিয়েছিল। চাপা কান্নায় ভেঙে পড়ল ফ্রোসিয়ার গলা। তাই নাকি? 300? নাক সিঁটকে বিদ্রুপ করল প্রখোস্কা। সবটাই পেতে চাও, হ্যাঁ? বীজ ধনে বালির পক্ষে বড় বেশি আশা করা হয়ে যাচ্ছে নাকি সুন্দরী? এই 50 যা দিয়েছি তাই যথেষ্ট। তোমার চেয়ে ঢের ভালো দেখতে, এমনকি লেখাপড়া জানা মেয়েরাও অত পায় না। যা পেয়েছো তাতেই তোমার কৃতজ্ঞ থাকা উচিত। এক রাত্রির জন্য পুরো 50 রুবল তো খাসা। আচ্ছা, আরো 10 দিচ্ছি। যাকে না হয় 20 হলো। বোকা না হও তো এমনি আরো অনেক রোজগার করতে পারবে। আমি সাহায্য করব। বলেই প্রখোস্কা পাক খেয়ে অদৃশ্য হয়ে গেল রান্নাঘরটায়। বদমাইশ শুয়োর! চিৎকার করে উঠল ফ্রোসিয়া তার উদ্দেশ্যে। কাঠের স্তূপে ঠেস দিয়ে জ্বালা ধরা কান্নায় ভেঙে পড়ল সে। কাঠের পাঁজার উপরে ফ্রোসিয়া পাগলের মতো মাথা ঠুকছে। সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে দেখতে পাভেল কি যে আবেগে আচ্ছন্ন হয়ে গিয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু নিজেকে দেখতে দেয়নি পাভেল। শুধু তার আঙুলগুলো খিল ধরে যাওয়া মুঠোয় চেপে চেপে ধরেছিল সিঁড়ির পাশের লোহার শিকগুলো। ওরা তাহলে ফ্রোসিয়াকেও বেঁচেছে। ফ্রোসিয়া! প্রখোস্কার প্রতি ঘৃণা আরো বেশি জ্বালা ধরিয়ে দিল পাভেলের মনে। লোকটার সবকিছুই অত্যন্ত ঘৃণ্য আর ন্যাক্কারজনক। মেরে খুন করতাম শয়তানটাকে, যদি আমার গায়ে তেমন জোর থাকতো। আহা, কেন আমি আর্টেমের মতো লম্বা চওড়া আর জোয়ান হলাম না? বয়লারের নিচে আগুনের শিখা জ্বলে জ্বলে মিইয়ে এলো। তাদের লাল জিভগুলো কেঁপে কেঁপে পরস্পরের গায়ে পাক খেয়ে খেয়ে লম্বা আর নীলচে একটা সর্পিল আকার নিতে থাকলো। পাভেলের মনে হলো যেন কোনো ক্ষুদে শয়তানের বাচ্চা তার দিকে জিভ বের করে ভেঙচি কেটে বিদ্রুপ করছে। নিস্তব্ধ হয়ে এসেছে ঘরটা। শুধু আগুনে কাঠ ফাটার শব্দ উঠছে, আর মাঝে মাঝে কলটার মুখে জল পড়ছে ফোঁটায় ফোঁটায়, একটা মাপা সময়ের ব্যবধানে। চকচকে করে মাজা শেষ পাত্রটা ক্লিমকা তাকের উপর রেখে হাত দুটো মুছল। আর কেউ নেই রান্নাঘরে। এই সময়টায় যে রাঁধুনির হাজিরা থাকার কথা, সে আর তার সহকারী খদ্দেরের পোশাক রাখার ঘরটায় ঘুমোচ্ছে। রাত্রির 3 ঘন্টার শান্তি নেমেছে রান্নাঘরটায়। এই সময়টুকু ক্লিমকা রোজ ওপরতলায় পাভেলের সঙ্গে কাটায়। রান্নাঘরের ফাইফরমাস কাটা এই কিশোরটির সঙ্গে কালো চোখ ওই বয়লার সর্দার ছেলেটির একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। ওপরে এসে ক্লিমকা দেখে মুখ খোলা চুল্লিটার সামনে বসে আছে পাভেল। দেওয়ালের গায়ে তার পরিচিত ঝাঁকড়া চুলো দেহের ছায়াটা পড়তে দেখে পাভেল তার দিকে না তাকিয়েই বলল, বস ক্লিমকা। হেসে ফেলল ক্লিমকা। কপালের লিখন পড়ছিস বুঝি আগুনে? আগুন শিখার হিসহিসে জিভগুলোর দিকে আটকে যাওয়া দৃষ্টিকে ছিনিয়ে এনে ক্লিমকার দিকে তাকালো পাভেল। বড় বড় চকচকে তার চোখ দুটোয় উপচে উঠেছে এক অব্যক্ত বেদনা। ক্লিমকা তার বন্ধুকে এত বিষণ্ণ আর কোনোদিন দেখেনি। কি হয়েছে তোর আজ পাভেল?
একটু থেমে জিজ্ঞেস করলো সে, ঘটেছে নাকি কিছু? পাভেল উঠে এসে বসলো ক্লিমকার পাশে, নিচু গলায় বলল, ঘটেনি কিছু। এখানে আমার পক্ষে টেকা খুব কঠিন ক্লিমকা। হাঁটুর উপর রাখা তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। কি হয়েছে আজ তোর? কনুইয়ের উপর ভর দিয়ে উঠে পিড়াপিড়ি করতে লাগলো ক্লিমকা। আজই শুধু? এ কাজে ঢোকার পর থেকে বরাবরই আমার এরকমই লাগছে। কি জায়গা, ঘোড়ার মতো খাটি, আর ভালো কথার বদলে পাই ঘুষি। যে কেউ ধরে তোকে মার লাগাতে পারে, কিন্তু তোর হয়ে কথাটি বলার কেউ নেই। মালিকেরা আমাদের ভাড়া নেয় তাদের কাজ করে দেবার জন্য, কিন্তু গায়ে যার জোর আছে তারই অধিকার আছে আমাদের ধরে পেটাবার। ছুটোছুটি করে মরে গেলেও সবাইকে খুশি করা যাবে না কিছুতেই, আর যাদের খুশি করতে পারবে না তাদের হাতে মার খেতেই হবে সব সময়। যাতে কেউ তোমার কাজে খুঁত ধরতে না পারে তার জন্য যতই চেষ্টা করো না কেন, সবাইকে তো আর একসঙ্গে খাবার এনে দেওয়া সম্ভব নয়। আর একজনের বেলায় দেরি হলেই গর্দানের ওপর এসে পড়বে একটা ঘুষি। চেঁচাসনি অমন করে, ভয় পেয়ে বাধা দিয়ে উঠল ক্লিমকা। কেউ এসে পড়লে শুনে ফেলবে। লাফিয়ে দাঁড়িয়ে উঠল পাভেল। শুনুক গে, আমি তো ছেড়েই দেবো কাজটা। এখানে আটকে থাকার চেয়ে বরং রাস্তায় বরফ সাফ করব, সেও ভালো। যত সব জোচ্চোরে রাস্তা না। কি টাকাটা করেছে এরা একবার দেখ। আমার সঙ্গে তো এমন ব্যবহার করে যেন আমরা নেহাতি নোংরা জিনিস, আর মেয়েগুলোকে নিয়ে যা ইচ্ছে তাই করে। যারা ভালো মেয়ে তারা যদি এদের খুশি মতো না চলে তাহলে তাদের সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়, আর তাদের জায়গায় কাজে নেয় উপসী উদ্বাস্তু মেয়েদের, যাদের আর কোথাও যাবার কোনো জায়গা নেই। এই ধরনের মেয়েরা যা হোক করে থেকে যায়, কারণ এখানে অন্তত তারা দুটো খেতে পায়। আর এদের অবস্থা এতই খারাপ যে এরা এক টুকরো রুটির জন্য সব কিছুই করতে পারে। এমন আবেগের সঙ্গে পাভেল কথাগুলি বলে গেল যে ক্লিমকা তাড়াতাড়ি উঠে রান্নাঘরের দিকে দরজাটা বন্ধ করে দিল, পাছে কেউ কথাগুলো শুনে ফেলে এই ভয়ে। পাভেল তার মনের ছাপিয়ে ওঠা সমস্ত তিক্ততা ঢেলে দিয়ে বলে চলে, আর ক্লিমকা, তুই তো সমস্ত মার পড়ে পড়ে পিঠে পেতে নিস, কখনো মুখ খুলিস না কেন? টেবিলের কাছে একটা টুলের উপর বসে পড়ল পাভেল, হাতের তেলোয় মাথাটা রাখলো ক্লান্তভাবে। আগুনে কিছু কাঠ গুঁজে দিয়ে ক্লিমকাও বসলো টেবিলটার পাশে। আজ পড়বি না? জিজ্ঞেস করলো সে পাভেলকে। কিছু পড়বার নেই, বলল পাভেল। বইয়ের দোকানটা বন্ধ। আজকে বন্ধ কেন? একটু অবাক হলো ক্লিমকা। পুলিশ ধরে নিয়ে গেছে বইওয়ালাকে, কি যেন একটা পেয়েছে তার কাছে, বলল পাভেল। ধরে নিয়ে গেছে কেন? লোকে তো বলছে রাজনীতি করার জন্য। কথাটার মানে বুঝতে না পেরে ক্লিমকা এক দৃষ্টে তাকিয়ে রইল পাভেলের দিকে। রাজনীতি? সে আবার কি? কাঁধ ঝাঁকুনি দিল পাভেল। কি তা শয়তানি জানে। লোকে তো বলে জারের বিরুদ্ধে গেলেই নাকি রাজনীতি করা হয়। চোখের দৃষ্টি কেঁপে গেল ক্লিমকার। সেরকম কোনো কাজ করে নাকি লোকে? কি জানি, বলল পাভেল। দরজাটা খুলে গেল, বাসন ধোবার ঘরে ঢুকলো গ্লাসা। ঘুমের ঘোরে তার চোখ দুটো ফোলা ফোলা। এই ঘুমোসনি কেন তোরা দুটোতে? ট্রেনটা আসার আগে ঘন্টাখানেক ঘুমিয়ে নেবার সময়। একটু বরং জিরিয়ে নে পাপকা, আমি ততক্ষণ বয়লারটা দেখবো এখন। পাভেল যা ভেবেছিল তার আগেই তাকে চাকরিটা ছাড়তে হলো, আর এমন ভাবে যে ছাড়তে হবে তাও সে ভাবেনি। একদিন বরফ ঝরা জানুয়ারির সকালে পাভেল তার কাজের শিফট শেষ করে বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেল যে ছেলেটি এসে তার কাজের ভার নেবে সে তখনও আসেনি। মালিকের গিন্নির কাছে গিয়ে পাভেল জানালো সেই ছেলেটি আসুক বা না আসুক পাভেল চলে যাচ্ছে। কিন্তু গিন্নি শুনবে না সে কথা। কাজ চালিয়ে যাওয়া ছাড়া তার আর উপায় রইল না। যদিও পুরো একটা দিন রাত্রি কাজের শেষে সে একেবারে শ্রান্ত। সন্ধ্যের দিকে পাভেল যেন ক্লান্তিতে ভেঙে পড়তে চায়। রাত্রিতে কাজের অবসর সময়টুকুতে তার বয়লারগুলো ভর্তি করে রাখবার কথা, যাতে 3টের ট্রেন আসার সময় সেগুলো ফুটন্ত অবস্থায় এসে যায়। কলের মুখটা খুলে দিল পাভেল, কিন্তু জল নেই। বোঝা গেল পাম্প চলছে না। কলের মুখটা খোলাই রেখে কাঠের ঢিবির উপর সে শুলো একটু, কিন্তু ক্লান্তির কাছে হার মানতে হলো। অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল পাভেল। কয়েক মিনিট পরেই কলের মুখে হিস হিস শব্দে জল এসে গেল। কুলকুল শব্দে পড়তে লাগলো বয়লারটায়।
ভর্তি হয়ে উপচে উঠে ছড়িয়ে পড়ল বাসন ধোবার ঘরে টাইল করা মেঝেটায়। সাধারণত এ সময় এই ঘরটা ফাঁকা থাকে। জল ঝরে পড়তে পড়তে গোটা ঘরের মেঝেটা ভর্তি হয়ে উপচে উঠে দরজার ফাঁক দিয়ে রেস্তোরাঁর ভেতরে এসে পড়ল। ঘুমে ঝিমন্ত ট্রেন যাত্রীদের প্যাঁটরা থলি পুঁটুলির নিচে জল জমে উঠল, কিন্তু মেঝের ওপর শুয়ে থাকা যাত্রীদের একজনের গায়ে জল না লাগা পর্যন্ত কেউ তা লক্ষ্য করেনি। চেঁচিয়ে লাফিয়ে উঠল লোকটি, ছোটাছুটি পড়ে গেল জিনিসপত্রগুলো সামলাবার জন্য। শুরু হয়ে গেল দারুণ গোলমাল, আর জল ঝরে পড়তেই থাকলো সমস্তক্ষণ। ২ নম্বর হলঘরটায় প্রখোস্কা টেবিলগুলো পরিষ্কার করছিল। গন্ডগোল শুনে ছুটে এলো সে। জল জমে ওঠা জায়গাগুলো লাফিয়ে পার হয়ে দরজাটার উপর পড়ে প্রচণ্ড ধাক্কায় খুলে ফেলল। সঙ্গে সঙ্গে ভেতরে জমে ওঠা জলের রাশি ধারা বেগে এসে পড়ল হলঘরে। শুরু হয়ে গেল আরো বেশি চেঁচামেচি। ডিউটিরত ওয়েটাররা ছুটে এলো বাসন ধোবার ঘরটায়। প্রখোস্কা ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত পাভেলের উপর। ঘুষির পর ঘুষি এসে পড়ল ছেলেটার মাথায়, অভিভূত করে দিল তাকে। তখনও আধা ঘুমন্ত পাভেল বুঝতেই পারেনি কি ঘটল ব্যাপারটা। চোখের সামনে ধাঁধা লাগানো কতগুলো বিদ্যুতের চমক, আর সমস্ত দেহে নিদারুণ যন্ত্রণার খোঁচা। শুধু এইটুকুই চেতনা তার ছিল। এত প্রচন্ড মার খেয়েছে পাভেল যে সে কোনো রকমে নিজেকে টেনে নিয়ে এলো বাড়িতে। সকালবেলায় ভ্রুকুটি গম্ভীর মুখে আর্টেম তার ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। সবই বলল পাভেল। কে মেরেছিল তোকে? শুকনো গলায় জিজ্ঞেস করলো আর্টেম। প্রখোস্কা। ঠিক আছে, এখন শুয়ে থাক চুপ করে। আর কোনো কথা না বলে আর্টেম বেরিয়ে গেল তার কুর্তাটা টেনে নিয়ে। ডিশ ধোয়া মেয়েদের একজনকে সে জিজ্ঞেস করলো এসে, ওয়েটার প্রখরকে কোথায় পেতে পারি? মজুরের পোশাক পরা সামনে দাঁড়ানো অচেনা লোকটার দিকে তাকিয়ে গ্লাসা বলল, এক্ষুনি সে এসে যাবে এখানে। দরজার চৌকাঠে তার বিরাট দেহের ভর রেখে দাঁড়িয়ে রইল লোকটা। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। একটা বারকোশের ওপর ডিশের পাহাড় নিয়ে দরজাটা পায়ের ধাক্কায় খুলে প্রখর বাসন ধোবার ঘরটায় ঢুকল। মাথা নেড়ে গ্লাসা বলল, এই যে সে। এক পা এগিয়ে এসে প্রখরের কাঁধে ভারী হাত দুটো রেখে আর্টেম সোজা তার চোখে চোখ রাখল। আমার ভাই পাপকাকে মেরেছ কেন? ঝাঁকুনি দিয়ে কাঁধটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলো প্রখর, কিন্তু প্রচন্ড একটা ঘুষি খেয়ে চিৎপাত হয়ে পড়ল সে মেঝের উপর। উঠবার চেষ্টা করতেই আরো ভীষণ আরেকটা ঘুষি তাকে যেন গেঁথে দিল মেঝের সঙ্গে। আতঙ্কগ্রস্ত ডিশ ধোয়া মেয়েরা ছোটাছুটি আরম্ভ করলো চারিদিকে। ঘুরে দাঁড়িয়ে আর্টেম বাইরে বেরিয়ে এলো। চিৎপাত হয়ে পড়ে রইল প্রখোস্কা মেঝের ওপর, থেতলে যাওয়া মুখখানা দিয়ে রক্ত ঝরে পড়ছে। সেদিন সন্ধে রেল কারখানা থেকে বাড়ি ফিরল না আর্টেম। মা জানতে পারলো তাকে পুলিশে আটকেছে। 6 দিন পরে গভীর রাত্রে ফিরে এলো আর্টেম। মা তখন ঘুমিয়ে পড়েছে। পাভেল উঠে বসেছে বিছানায়। তার কাছে এসে আর্টেম শান্ত গলায় বলল, আগের চেয়ে ভালো মনে হচ্ছে তো? আরো খারাপের দিকে যেতে পারত। তারপরে এক মুহূর্ত চুপ করে থেকে সে বলল, যাকগে, তুই বিজলি কারখানায় কাজ করতে যাবি। আমি ওদের বলে রেখেছি তোর কথা। সত্যিকারের একটা কাজ শিখবি তুই ওখানে। আর্টেমের বলিষ্ঠ হাতখানা পাভেল তার দু হাতে চেপে ধরল।